গেছে। তা, তো, সা, চিন, হা, সোয়াদ, শিন, হা, খ, র, কফ, জাল, জা, সোয়াদ, জ, আলিফ, আইন, নুন, বা, জিম, ফা, গইন, ইয়া, মিম, লাম, ডাল, কাফ, ওয়াও, হামজা, ইয়া। মাশাআল্লাহ, খুব ভালো শুনেছেন। চলেন, সালমান ভাই শোনান। আপনার মিউট অন করবেন সালমান ভাই, মিউট অন করে, হ্যাঁ চলেন। তা, আইন, না, সা, তারপর আইন, তারপর আইন নয়, তারপরে এটা হবে ত। ঠিক আছে। তোয়া, হ্যাঁ। সা, তিন, হা, সোয়াদ, শিন, ইয়া, ওয়া, হা, শিন, শিন, না, সিন নয়, এটা হবে খ। কি বলবেন? খ, হুম। রা, র, র। র, হুম। কফ, জাল, জা, তোয়াত, গাইন, না, গোয়াইন নয়, একটু দেখেন এটা ভালো করে। দোয়াত, দদ নয়, দেখেন, এই দদ তো এ আগে ছিল, দদের পরে এইটা। আপনি দদ বলেছেন, তারপরে এই যে এটা। দেখুন, অনেকটা এই যে উপরে তারপরে যে ত বলেছি না, এই তর মতো দেখতে, শুধু উপরে একটা নুক্তা আছে, দেখেন। দোয়াত, জ, জ কি বলবেন? ত, জ, জ, তাই না? হ্যাঁ, জ, হ্যাঁ। আলিফ, মাশাল্লাহ, ঠিক আছে। আইন, এই তো ঠিকই হচ্ছে তবে। নুন, হুম। পা, হিম, কফ, কফ নয়, দেখেন এখানে একটা নুক্তা আছে, কফটা এই উপরের লাইনে, এই মিডিল লাইনে। হা, হ্যাঁ, ফা, হা, মাশাল্লাহ, হ্যাঁ। দোয়াত, দদ নয়, দেখেন এটা কেমন দেখতে, দেখেন এই যে আইন ছিল না, আলিফের দোয়া, পরে আইন, আইনের পরে দেখ, এই আলিফের গাইন, পরে আইনের মতো দেখতে, পুরো আইনের মতো দেখতে, শুধু উপরে একটা নুক্তা আছে, দেখেন। গাইন, গাইন, মাশাল্লাহ, তাহলে এই তো। ইয়া, মিম, লাম, দাল, কফ, ওয়াও, হামজা, ইয়া। মাশাল্লাহ, তাহলে জানতাম সবাই পারবে, এবার কি নতুন তো ওটা একটু আধটু এদিক, আমাদেরও একসময় হয়েছিল, ঠিক আছে। চলেন, তারপরে আমাদের জি। লাইনে আছেন নজরুল ইসলাম ভাই, চলেন আপনি শোনান। আপনার সাউন্ডটা বড্ড কম আসছে একটু। নজরুল ইসলাম ভাই, আশা করি আপনি শুনতে পাচ্ছেন, মিউট অন আছে দেখতে পাচ্ছি, কিন্তু আপনার শব্দটা আমি ঠিকঠাক পাচ্ছি না। তা, হ্যাঁ, এইবার শোনা যাচ্ছে, মাশা, ঠিক আছে। তা, লাউ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, বলেন। প্রথমে তা, তারপরে তো, ত। সা, হুম, ঠিকই আছে, চলেন। সিন, সিন, তারপরে জাল, জাল নয়, এটা হলো হা, হা। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, সোয়াদ, সিন, হ্যাঁ, জিম, জিম নয়, দেখে র, জিম। না, না, এটা জিম নয়, জিম নয়, এটা জিম নয়। জিমের নুক্তাটা পেটে হয়, যে এই যে দ্বিতীয় লাইনের শেষে দেখেন, এটা হলো জিম, কিন্তু এর হ্যাঁ, নুক্তাটা উপরে, উপরে মানে কি হবে? বিপাতা, সা, সিম, ডা, বলেন। সিন, খ, খ কি বলবেন? ক, হ্যাঁ, হ্যাঁ, খ, ক, খ,
বাংলাতে ক আছে, তারপরে খ হ্যাঁ, খ আছে, এক খ হলো খ। হ্যাঁ, খ, চলেন তারপরে। র, হুম, কাফ, ডাল, দাল নয়, দালের মতো দেখতে, উপরে একটা নুক্তা আছে মানে জাল, জাল। মাশাল্লাহ, এই তো ঠিকই ধরেছেন। জাল, সিন, যা, উম, যা, এটা হবে যা। যা, হ্যাঁ, যা, যা, ডাল, যা, তফ, না, জদ, জদ। হ্যাঁ, দোয়াত, হ্যাঁ, দদ। দোয়াত, লাম, লাম নয়, লাম নয়, লামটা তো নিচের লাইনে, এই মিডিল, আমরা মাঝখানে লাইনে হচ্ছে। জ, জ, জ। মাশাল্লাহ, হ্যাঁ, আমি ভাবলাম নিচের লাইনে দেখেছেন, না, এটা মিডিল লাইন। জ, জর পরে। আলিফ, হ্যাঁ, এটা কিন্তু আজও পর্যন্ত কেউ গুলোয়নি, ঠিক কেন তো কি জানি। চলেন পরেরটা। উম, ডাল, না, একটু দেখে বলেন, ভেবে চিন্তে। জাল, হয় নাকি? ডাল, জাল, ডিম, সিন, এটা এটাকে বলবেন আইন, কি বলবেন? আইন। আইন, হ্যাঁ, আইন, চলেন তারপরে। নিম, নুন। নুন, নুন, নিম না নুন, হ্যাঁ, নুন ওটা। কাপ, নুনের পরে এটা কি আছে? বা, বা। চলেন তারপরে। জিম, জিম, ঠিক আছে, চলেন আর এক লাইন হলে আপনার হয়ে যাবে আজকেকার মতো। ফা, হুম। সিম, না, না, দেখেন, এই যে আলিফের আলিফের পরে যে আইন বলেছেন, এই আইনের মতো দেখতে, শুধু উপরে একটা নুক্তা গাইন, আছে। গাইন, গাইন, ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখলে হয়ে যাবে। আর গাইন, আগামীতে আগামীতে এর উপর আরো বিস্তারিত আসবে, আমি সব বলে দেবো, দেখেন। চলেন। ইয়া, ইয়া। রয়ে, ইয়া, ডাকি, এটাকে বলবেন মিম, কি বলবেন? মিম, মিম, ঠিক আছে, তারপরে চলেন। কাফ, জি। কাফ, না, কাপ নয়, এটা হলো লাম, ঠিক আছে, লাম, কাপ এই, লাম, কাপ এই লাম, পরে আসছে, দেখেন। হ্যাঁ, লাম, কাফ আর লামের একটা পার্থক্য, লামটা শুধু বড়শি মতো হয়, বড়শি মতো, মাছ ধরার জাংটা। আর কাপটাও এরকম হবে, কিন্তু পেটে একটা ছোট্ট ইয়েস টাইপের অন্য একটা ডিজাইন আছে, দেখেন। ঠিক আছে, চলেন, এটা লাম। তারপরে লাম, জাল, জাল নয়, জালের নোক্তা আছে, এর নোক্তা নেই মানে জিম, জিম, দাল। কি বলবেন? দাল। দাল, হুম, চলেন তারপরে। কাফ, হুম। ইয়া, ইয়া নয়, এটা ইয়া নয়, ইয়া। এটা এটাকে বলবেন ওয়াও, কি বলবেন? ওয়াও, 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 হ্যাঁ, তারপরে চলেন। ওয়াও, হামজা, ইয়া, হ্যাঁ, যাই হোক, এই জন্য আমরা কর্মব্যস্ত মানুষদের জন্য আমরা যে কোর্সগুলো খুলেছি, অবশ্যই আশা করি আরো যতদিন এগিয়ে যাবেন আরো ভালো লাগবে, আশা করি, ঠিক আছে, আরো দুটো তিনটে ব্যাচের পরে, ডেটের পরে, প্র্যাকটিস যখন, করা হয়নি তো ওই জন্য। হ্যাঁ, যখন আপনাকে জাভারজের পড়ানো হবে না, তো তখন ওখানে গিয়ে আরো পড়ানো হবে। তো দ্বিতীয় লিঙ্কে গিয়ে আর একটা কথা বলবো, প্রথমে আমি যেহেতু রেকর্ড হচ্ছে সেই জন্য সব কথা বলা যায় না। তো সেখানে আরো ভালো লাগবে। এবারে ইমদাদ ভাই, আপনি এসেছেন, আপনি শোনাতে চান কি? যেহেতু আপনি জানেন বলে সেই জন্য আমি এখানে আপনাকে অতটা চাপ দিচ্ছি না। তা যদি শোনান তো খুব ভালো লাগে, জানো, আজকে 4 জন এসেছেন, এখনো 2-3 জন আসতে পারেননি কি আসেননি জানি না, হয়তো কোনো ব্যস্ততার কারণে। ইমদাদ ভাই, আপনি শোনাতে পারেন। ইমদাদ ভাই, আপনি শুনতে পারছেন কিনা জানি না। যাই হোক, তাহলে আপনাদের যে প্রথমে শিখিয়েছিলাম যে আলিফ থেকে ইয়া পর্যন্ত, তাই না? এই যে আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা,
কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, তাই না? এই যে আলিফ থেকে ইয়া পর্যন্ত, এইটাই কিন্তু এখানে উল্টো পাল্টা ভাবে দিয়েছে, যে বলতে চাচ্ছে যে আপনারা কেমন অক্ষর চিনেছেন সেইটা, এখানে সেইটা, আর অন্য কিছু নয় কিন্তু। ঠিক আছে। এবং সাথে সাথে আমি গতদিন এখানে বলেছিলাম যে নিচের এই যে লাইনের পড়াগুলো, এগুলো কিন্তু খুবই সহজ পড়া। কারণ আপনারা এতদিন যে একরকম আলিফ চিনেছেন, আরো নতুন নতুন ডিজাইনের আলিফ দিয়ে দিল। একরকম বা চিনেছেন, আরো নতুন নতুন বা দিয়ে দিয়েছে। একরকম তা এতদিন চিনতেন, আরো কত রকম দেখতে তা আছে সেগুলো দিল। এটা হলো জিম, আমি বলেছিলাম যে জিমের লেসটা কেটে বাদ দিয়েছে, তাই না? জিম আরো নতুন জিম জিম দেখালো। দাল আছে, আরো নতুন দাল আছে। আইন, আইন, এই যে আইন আছে না, এই আলিফের পর আইন, এই আইনের লেসটা কেটে বাদ দিয়েছে আইন, নিচে দুটো আইন। ফা, 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 কাফ, 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 লাম, 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 মিম, 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 নুন, 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 হা, 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 হামজা, 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 ইয়া। ঠিক আছে। এই পর্যন্ত আশা করি এটা আপনাদের সবার হয়ে আছে, তাই না? এটা আর ধরার প্রয়োজন মনে করছি না। যদি কেউ বলেন যে হ্যাঁ এটা আমার এখানে কোনো প্রবলেম হচ্ছে, তাহলে অবশ্যই তাকে একটু বলে দেবো, ঠিক আছে? একটা দুটো মিনিট সময় দেবো, আর তারপরে নতুবা আমি নতুন পড়া এগিয়ে যাব। আরো কিছু কথা আছে এখানে, আমি সেই বিষয়ে বলে আমি উপরে এগিয়ে যাব, ঠিক আছে? বলেন, একটা দুটো মিনিট সময় দিচ্ছি। এগুলো যদি কেউ শোনাতে বলেন বা কোনো প্রবলেম কোনো এর মধ্যে হয়ে থাকে যেটা আমি ঠিক বুঝতে পারছি না, বলেন, আমি তার এইটা বুঝিয়ে দিয়ে নতুন পড়ায় তখতি নম্বর দিয়ে এগিয়ে যাব, ঠিক আছে? দেখেন, একটু দেখে নেন, এই যে দু লাইন হিসেবে মধ্যে দেখতে চার লাইন, কিন্তু হিসেবে মতো দু লাইনের পড়া। এখানে যদি কারো কোনো প্রবলেম থাকে বলতে পারেন, যে ওই অক্ষরটা চিনতে পারছি না কি। এছাড়াও আপনাদেরকে বইটা সম্পূর্ণ পিডিএফ করে পাঠানো হয়েছে ওখানে। যখন কাজের ফাঁকে আপনারা একটু 10 মিনিট দেখলো, আশা করি আমাদের একাডেমিতে যেভাবে যে সিস্টেমে পড়ানো হচ্ছে, আপনারা আপনাদের কাজের ফাঁকে মাত্র 10 থেকে 15 মিনিট যদি ওই বইটা দেখেন, যে পড়াটা রয়েছে, আশা করি বুঝে আসবে। সাথে সাথে তারপরেও যেটা প্রবলেম হয়, সম্পূর্ণ পড়াটা ভিডিও যাচ্ছে, আপনারা দেখছেন নিশ্চয়ই। আপনারা প্রথমে পড়া করার সিস্টেম বলছি, প্রথমে পিডিএফ এর বইটা বের করবেন। পিডিএফ এর প্রত্যেকের আছে নিশ্চয়ই, গিয়েছে। পিডিএফটা বের করছেন, যে জায়গা পড়া সে জায়গাটা বের করছেন, নিজে নিজে পড়ার চেষ্টা করছেন। কেন? পড়া করার সিস্টেম আমি বলেছি যে আলিফ থেকে ইয়া পর্যন্ত বারবার দেখবেন, যেটা প্রবলেম হবে পড়ে নেবেন। এইভাবে ভালো করে করে নেওয়া। এরপরও যে জায়গায় প্রবলেম হচ্ছে, হয়তো একটা অক্ষর চিনতে অসুবিধা হচ্ছে বা একটা পড়া গন্ডগোল হচ্ছে, আপনার তখন যে ভিডিওটা গিয়েছে সেই ভিডিওটা আপনি অন করলেন, ভিডিওটা দেখলেন যে ওই জায়গাটা শিক্ষক কি বললেন, আমি বলি বা আরো অন্যান্য শিক্ষক যে সমস্ত ব্যাচ পড়াচ্ছেন, সবারই একই কথা বলে থাকে তানারা। তো সেই জায়গাটা দেখার পরে যদি বুঝতে না পারেন, তারপরে আমাকে বা আমাদের যে হেল্পলাইন আপনাদের নাম্বার দেওয়া হয়েছে, ওই যে হেল্পলাইন বলতে যেটা ওই অ্যাডমিন নাম্বার যে একটা দেওয়া হয়েছে না, অ্যাডমিন নাম্বারে আপনারা ওখানে যোগাযোগ করবেন। অবশ্যই আমরা সেখানে সাড়া দেবো, ঠিক আছে? সে দায়িত্ব আমাদের লোক রয়েছে। যাই হোক, এখানে যেটা বলছিলাম, যে প্রথমে যে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ানো হয়েছে, তারপরে সেই আলিফ থেকে ইয়া পর্যন্ত উল্টো পাল্টা ভাবে কিন্তু এখানে পড়ানো হয়েছে। এবং তারপরে কিন্তু কত রকমের ডিজাইনে আলিফ হয়, বা হয়, তা হয়, সা হয়, জিম হয়, ইয়া হয়, এভাবে এগুলো পড়িয়েছে। এখানে দেখেন, অনেকে জানারা হয়তো অন্য একাডেমিতে টুকিটাকি পড়েছেন বা এর আগে কোনো মক্তবে পড়েছেন হয়তো, তারা জানেন যে আরবিতে একটা কথা রয়েছে যাকে বলা হয় মাখরাজ। মাখরাজ মানে হলো উচ্চারণ স্থল, অর্থাৎ আরবিতে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে 29টি অক্ষর আছে, এই প্রত্যেকটা অক্ষরের একটা করে উচ্চারণ রয়েছে। আমি আপনাদের বলেছিলাম কি খেয়াল নেই, তবু আজকের হালকা করে বলে বেরিয়ে যাব। এই যে আলিফ রয়েছে, আপনারা হয়তো সব মনে রাখতে পারবেন না, তবুও আমি বলে দিচ্ছি। আপনারা মাখরাজ যেটা বুঝতে পারবেন না, আপনারা অ্যাডমিন নাম্বারে ওখানে যোগাযোগ করবেন, ওটাকে হেল্পলাইনও বলা হয়। হ্যাঁ, ওই লাইন থেকে শুধু ক্লাস করা হয়, আপনাদের যে লাইনে ক্লাস করা হচ্ছে, ঠিক আছে? আপনার নাম্বার হয়তো পাচ্ছেন না, তো ওখানে আপনাদের সাপোর্ট অ্যাডমিন নাম্বার বলে ওখানে দেওয়া আছে, আপনাদের মোবাইলে গিয়েছে সেভাবে দেখবেন। ওই নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে ওখানে পাঠিয়ে দেবেন, ভয়েস করে হোক বা ফোন করতে পারেন।
অন্য হয়তো আসবে না, আপনারা ভয়েস করে হোক লিখে পাঠাবেন যে এটা কি বুঝে আসেনি। তো আলিফের মাখরাজ আছে, হুজুর আলিফের মাখরাজটা একবার বলে দেন। তো আমরা যখন আপনার কলটা দেখবো হোয়াটসঅ্যাপে, তখন আপনাকে আমরা পাঠিয়ে দেবো উত্তরটা। আলিফ এটাকে বলা হয় মুখের খালি অংশ হতে আলিফ উচ্চারিত হয়। মাখরাজ মানে তার উচ্চারণের নিয়ম বিধি, কেমন ভাবে উচ্চারণ করতে হয়। অনেকে আলিফ বলে দুটো ঠোঁট এক জায়গা করে দেয়, তাই না? কিন্তু আমি বলছি না, মুখের খালি অংশ হতে আলিফ উচ্চারিত হয়। অর্থাৎ যখন আলিফ বলবেন, দূর থেকে দেখে মনে হবে যেন দুটো ঠোঁট এক জায়গা হয়ে যাচ্ছে, কিন্তু না, দুটো ঠোঁট একেবারে এক জায়গা হয় না, মাঝখান থেকে হাওয়া বার হয়, বাতাস প্রবাহিত হয়। সেজন্য বলা হয় আলিফ মুখের খালি অংশ হতে আলিফ উচ্চারিত হয়। তারপরে রয়েছে বা, দুই ঠোঁটের ভিজা অংশ হতে বা উচ্চারিত হয়। অর্থাৎ দুটো ঠোঁটের বাইরের দিকে দেখেন শুকনো অংশ আছে, একটু ভিতরের দিকে দেখেন রসালো ভিজে জায়গা, ওই ভিজে জায়গা ঠেকিয়ে বলবেন বা, হলো। তারপরে দেখবেন তা, বার পরে রয়েছে তা। তাটা আমরা বলি যে জিহব্বার আগা, জিহব্বা মানে জিভ, আর এর আগা মানে মাথাটা, তাহলে জিভের মাথাটা আগাটা সামনের উপরের দুটি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা উচ্চারিত হয়। ভালো করে বোঝেন। আপনারা যদি আমার সঙ্গে টুকটাক মনে মনে উচ্চারণ করেন, দেখবেন যখন তা বলতে যাবেন তখন জিভটা কিন্তু অটোমেটিক সামনের উপরের দুটো দাঁতের গোড়ায় ঠেকবে। ঠিক আছে? তাহলে জিহ্বার আগা সামনের উপরের দুটি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা উচ্চারিত হয়। উচ্চারিত মানে উচ্চারণ হয়। তারপরে রয়েছে সা। সাটা কি? জিহ্বার আগা, তাহলে জিহ্বা মানে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে জিহ্বা মানে জিভ, আর ওর আগা মানে ওর মাথাটা। সামনের উপরে দুটি দাঁতের এবার আগার সঙ্গে লাগবে। তা বলার সময়, তা বলার সময় জিহ্বার আগা সামনের উপরে দুটি দাঁতের গোড়ায় লেগেছিল, কিন্তু সা বলার সময় জিহ্বার আগা সামনের উপরে দুটি দাঁতের আগায় লাগবে। ঠিক আছে, আবার বলছি। এই যে তা বলার সময়, তা বলার সময় জিহ্বার আগা সামনের উপরে দুটি দাঁতের গোড়ায় লেগেছিল, সেজন্য কায়দা বলেছিলাম তা জিহ্বার আগা সামনের উপরে দুটি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা উচ্চারিত হয়। আর সাটা ওই জিহ্বার আগা সামনের উপরে দুটি দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সা উচ্চারিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি পুরো মার্ক করে দিচ্ছি কিন্তু, বুঝে যাচ্ছে? হ্যাঁ। জি, বোঝা যাচ্ছে। হ্যাঁ। এরপরে হলো জিম। এই যে জিম আছে না, জিম, ঠিক আছে, এই জিম উচ্চারণ হবে জিহ্বার মাঝখান ও উপরের তালু হতে জিম উচ্চারিত হয়। অর্থাৎ যখন আপনি জিমটা উচ্চারণ করবেন তখন আপনার হুম, মুখের মধ্যে যে বাতাসটা, যে হাওয়াটা, যে বায়ুটা, সেটা একদম জিভের মাঝখানে এবং ওই বরাবর উপরের তালুতে চাপ দিচ্ছে, দেখেন, জিম, জিম একটা হুম, ভারী করে হবে, জিভের মাঝখানে হুম, চাপ পড়বে। তারপরে রয়েছে জিমের মতো দেখতে, এটাকে বলা হয় হা। ঠিক আছে, এই হার উচ্চারণটা আমি আমি কোনটা মার্ক করছি আপনারা পরিষ্কার বুঝতে পারছেন কিন্তু। ঠিক আছে? জি, জি, তো বুঝতে পারছি। হা বলা হয় কণ্ঠনালীর মাঝখান হতে হা উচ্চারিত হয়। কণ্ঠনালী বলতে আপনারা দেখবেন এই যে বকরা ঈদ, যেটা কোরবানির ঈদ বলি আমরা, কোরবানির ঈদে আমরা মোষ, গরু, ভৈঁসা, উট কোরবানি করি, জবা করি। তো দেখবেন ওদের যে ফুসফুস, যেটা আমরা অনেক সময় গ্রাম্য বাংলায় ফ্যাপসা বলে থাকি, ফুসফুস, ওর সঙ্গে যে একটা পাইপের মতো নালা থাকে, তাই না? আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই, ওই ওই পাইপের ভিতর থেকে কিন্তু আমাদের ফুসফুসের যে বায়ুটা প্রবাহিত হয়, অক্সিজেন যুক্ত বাতাস আমাদের ভিতরে শ্বাস যায়, আর কার্বন ডাই অক্সাইড যুক্ত বাতাসটা, বায়ুটা, দূষিত বায়ুটা ওর দ্বারা প্রশ্বাস হয়, বেরিয়ে আসে। যাই হোক, তাই এটাকে বলা হয় কণ্ঠনালী। তো এই কণ্ঠনালী দেখেন একদম উপরের দিকটাকে বলা হয় মুখের দিক বা শেষের দিক, আর পুরো বুকের দিকটা, ভিতরের দিকটাকে বলা হয় শুরুর দিক, আর এই দুটোর মিডিলটাকে বলা হয় মাঝখান। তো হা বলার সময় এই কণ্ঠনালীর মাঝখান হতে হা উচ্চারিত হবে। অর্থাৎ বলার সময় আপনি গলার ভিতর থেকে একটা বায়ু বের করবেন, হাওয়া বের করবেন, কিরকম? হা, হা। আমি শুরুতে বলে একটু বেশি করে দেখিয়ে দিচ্ছি। তাহলে কণ্ঠনালীর মাঝখান হতে হা উচ্চারিত হয়। তারপরে আছে খ। এই খটা বলা হয় কণ্ঠনালীর শেষের দিক অংশ হতে খ উচ্চারিত। অর্থাৎ একদম যেন জিভের এই যে গোড়ার দিকটা, মানে এই গোড়ার এই যেখানে যেখানে আমরা কি বলা যায়, আমার একটু হুঁস মতো হয়ে আছে না, ছুঁচালো মতো, এই জায়গাটা মনে হচ্ছে। তাহলে এটাকে বলা হয় কণ্ঠনালীর শেষের দিক অংশ হইতে খ উচ্চারিত হয়। তারপরে দেখেন দাল। এই যে দালটা সম্পূর্ণ এই তার মতো, আমি তার সঙ্গে সম্পূর্ণ আলাদাভাবে করছি, এটা মার্ক করছি। দাল এবং তা, এ দুটো সম্পূর্ণ একই। তা যেমন জিহ্বার আগা সামনের উপরে দুটি দাঁতের আগার সঙ্গে লাগিয়ে তা উচ্চারিত হয়,
তেমনি ভাবে দাল ও জিহ্বার আগা সামনের উপরের দুটি দাঁতের আগার সঙ্গে লাগিয়ে দাল উচ্চারিত হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, তাহলে তা বললে জীব যেখানে থাকে, দাল বললে জীব সেখানে থাকে। আপনারা সঙ্গে সঙ্গে একটু একটু উচ্চারণ করলে বুঝতে পারবেন। ঠিক আছে, এরপরে দালের পরে রয়েছে জাল, দালের মতো দেখতে, উপরে একটা নোক্তা। এই জালটা হবে উপরে সার মতো, তাহলে সার সঙ্গে আমি জালকে আরো একবার একটু সঙ্গে সঙ্গে একসঙ্গে মার্ক করে দিচ্ছি। তাহলে সা যেমন বলেছিলাম জিহ্বার আগা সামনের উপরের দুটি দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সা উচ্চারিত হয়, ঠিক অনুরূপভাবে জাল ও সেই একই রকম জিহ্বার আগা সামনের উপরের দুটি দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জাল উচ্চারিত হবে। সা জাল, আপনার জিভটা সামনের উপরের দুটো দাঁতের আগায় লাগান, প্রথমে ঠেকিয়ে দেন, জিভটা বের করে প্রথমে সামনের উপরের দুটি দাঁতের আগায় লাগাবেন, মনে মনে দেখেন, লাগিয়ে উচ্চারণ করবো, ওখান থেকে সরাবেন না। সা জাল, আপনি যত উচ্চারণ করতে যান না কেন, সা আর জাল কিন্তু অটোমেটিক হালকা ভাবে উচ্চারণ হবে, ভারী করতে পারবেন না। বুঝতে পারছেন? এরপর হচ্ছে র। এই রটা অনেক সময় রটাকে অনেকে ভুল পড়ে দেয়। ঠিক আছে, আমি বলছি রর উচ্চারণটা। জিহ্বার আগার উল্টা পিঠ, জিহ্বা মানে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন, জিহ্বা মানে জীব। জিহ্বার আগার উল্টা পিঠ উপরের তালুর সঙ্গে লাগিয়ে র উচ্চারিত হবে। দেখেন, জিভের আগাটা আপনি উপরের তালুতে লাগাবেন, উল্টে লাগাবেন র হবে। আপনি যদি জিভটা সোজাসুজি উপরে লাগান, একটু ভালো করে বুঝে নেন আর মন মন প্র্যাকটিস করেন। ঠিক আছে, আপনি যদি জিভটা সরাসরি উপরে লাগান তাহলে কিন্তু একটার জায়গায় দুই তিনটে র বের হতে পারে, কারণ জিভটা ঠিক রাখবে। দেখেন, জিভটা সোজাসুজি উপরে রেখে বলেন র, দেখেন জিভটা ঠিক রবে, তাই না? কিন্তু যখন জিভটা উল্টে দেবেন তখন একটাই র বের হবে। তাই ঠিক আছে, দেখবেন র, জিভটা উল্টে দিয়ে উপরে ঠেকাবেন। ঠিক আছে, হ্যাঁ, রর পরে আছে, হ্যাঁ রর পরে আছে যা। হ্যাঁ, রর পরে হবে যা, আমি একটু উপরে তুলে নিই। রর পরে হবে যা, দেখেন এই যে যা, যা এবং সিন দুটো একই রকম হয়, আমি সেই জন্য দুটোকে একসঙ্গে মার্ক করছি। দেখেন, যা আর সিন দুটো একই রকম হয়। জিহ্বার আগা সামনের নিচের দাঁতের সঙ্গে লাগিয়ে যা এবং সিন উচ্চারিত হয়। হালকা একটু উপরে দাঁতে লাগে, কিন্তু ওটা আমি কায়দা অন্য বইয়ে রয়েছে, আমার অত ভারী করার দরকার নেই, আপনাদের আপনাদের জন্য সহজ করে দিচ্ছি। আপনারা যা এবং সিন যখন বলবেন তখন জিভটা নিচের দাঁতে চেপে ধরবেন। যা সিন, দেখো সিন, সিন বললে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন, সেইভাবে যাটা প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, এরপরে হবে শিন, এরপরে হবে শিন। এই যে শিনটা, এটা সম্পূর্ণ যে উপরে জিম বলেছিলাম, দেখেন ওখানে যাই, জিম বলেছিলাম যে জিহ্বার মাঝখান ও উপরের তালু হতে, এই যে জিম, ঠিক আছে, এই জিমের মতো শিনটাও জিহ্বার মাঝখান ও উপরের তালু হতে জিম আর শিন উচ্চারিত, এই যে শিন। ঠিক আছে, দেখেন জিম আর শিন এই দুটো জিহ্বার মাঝখান ও উপরের তালু হতে জিম আর শিন উচ্চারিত হয়, ভালো করে বুঝে নেন। ঠিক আছে, হ্যাঁ, তারপর হচ্ছে সদ। সদ কিরকম হবে? ঠিক এই যে যা এবং সিন যেমন বলেছেন, এই যা আর সিন যেমন বলেছেন, অনুরূপভাবে এই সদ ওই রকম, জিহ্বার আগা সামনের নিচের দাঁতের সঙ্গে লাগিয়ে যা সিন সদ উচ্চারিত হয়। শুধু সিন আর সদের মধ্যে পার্থক্য এতটুকু, সিনটা মুখটা বড় করতে হয়, যেটাকে বারিক বলা হয়, আর সদ মুখ গোল করতে হয়, সদ সিন। দেখেন জিভ একই জায়গা থাকবে, মুখ গোল আর বড়। তারপরে আসছে দদ, তারপরে আসছে দদ, সদের মতো দেখতে দদ, উপরে একটা নুক্তা আছে। এই দদটা বলা হয়, আমি বলে থাকি, জিহ্বার পার্শ্ব ও পার্শ্ববর্তী মাড়ি হতে দদ উচ্চারিত হয়। অর্থাৎ হয়তো আপনারা, আমরা ভাষাটা বুঝতে পারছেন না, আমি একটু ভেঙে বলে দিচ্ছি। জিহ্বা বলতে জিভ, আর পার্শ্ব বলতে যে কোনো পাশ, সে ডান দিক হোক বা বাম দিক হোক, আপনি যে কোনো পাশ থেকে হাওয়া বের করবেন, মুখ থেকে যে হাওয়াটা বের হয় কথা বলতে গিয়ে, উপর থেকে নয়, জিভের উপর থেকে নয়, জিভের যে কোনো পাশ থেকে আপনার যে দিক থেকে সুবিধা হবে সেই দিক থেকে হাওয়া বের করবেন, বলবেন দদ। এই জন্য বলা হয় জিহ্বার পার্শ্ব ও পার্শ্ববর্তী মাড়ি হতে দদ উচ্চারিত হয়। ঠিক আছে, তারপরে হবে ত, নিচের লাইন আসছে ত। এই তটা কিন্তু আপনারা এই তা, তা, দাল, ত, ঠিক আছে, তা, দাল, ত, শুধু তা আর তর মধ্যে পার্থক্য যে তাটা মুখ বড় রাখতে হয়, তটা মুখ গোল করতে হয়। তাহলে তা দাল ত জিহ্বার আগা সামনের উপরে দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা দল ত উচ্চারণ হবে। এরপরে হবে জ, ঠিক আছে, তর পরে আছে জ। ঠিক আছে,
জ আর এই সা, দাল, জাল, আপনারা জাল আর জ পড়েছেন না? এই জাল, জাল, সা, জাল, জ, জিহ্বার আগা সামনের উপরে দুটি দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সা, জাল, জ। শুধু জাল আর জর মধ্যে পার্থক্য, জালটা মুখ বড় রাখতে হয় আর জটা মুখ গোল হবে, এই হচ্ছে ব্যাপার, অন্য আর কিছু নাই। এভাবে ধীরে ধীরে উচ্চারণ আসবে। প্রথম লিঙ্ক বাকি, আপনাদের আর 9 মিনিট, অফিস শেষ করে দেবো। এরপর হলো আইন। এই আইনটা কিন্তু ঠিক ওই হার মতো, এই যে হা বলেছিলাম না, কণ্ঠনালীর মাঝখান হতে হা উচ্চারিত হয়। এরকম আইন বলার সময় গলার ভিতরে চলে যাবে, আইন, ঠিক আছে, পরিষ্কার। তারপর হলো গইন। গইনটা হবে খর মতো, খ আর গইন কণ্ঠনালী শেষের দিক, মানে একদম এই যে মুখের এই বাইরের দিকটা, এখান থেকে খ বললে যেখানে ঠিক দেখেন, গইন বললে জিভ সেখানে থাকে, জিভের গোড়াটা একদম মনে হবে। এরপর হলো ফা। নিচের ঠোঁটের ভিজা অংশ সামনের উপরে দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা উচ্চারিত হবে। অর্থাৎ ফা বলার সময় আপনি নিচের ঠোঁটের ভিজাটা উপরে দাঁতের আগায় লাগাবেন, ফা হয়ে যাবে। কফ আর কাফ দুটো একই রকম আমরা বলে থাকি, একটু এদিক ওদিক, তো আমি একসঙ্গেই বলে দিচ্ছি। কফ এবং কাফ আমি বলবো জিহ্বার গোড়া ও ওই বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কফ আর কাফ বলবেন। শুধু কফ আর কাফের পার্থক্য, একটা বিশাল পার্থক্য, কফটা মুখ গোল করবেন অর্থাৎ পুর, আর কাফটা মুখ বড়। লাম। লাম ওই তা, দাল, তর মতো এরকম, জিহ্বার আগা সামনের উপরে দাঁড়ে দুটি দাঁতে গোড়ার সঙ্গে লাগিয়ে লাম বলবেন। আরো অনেক এক্সট্রা অন্যান্য বই রয়েছে, অত বলা দরকার নেই। মিম। দুই ঠোঁটের শুকনো অংশ হতে মিম হবে। অর্থাৎ দেখেন, আমি উপরের দিকে বা বলেছিলাম, এই যে বা দুই ঠোঁটের ভিজা অংশ হতে বা উচ্চারিত হয়, কিন্তু মিম হলো দুই ঠোঁটের শুকনো অংশ হতে মিম উচ্চারিত হয়। অর্থাৎ যখন মিম বলবেন, বাইরে শুকনো জায়গা মুখটা মুড়ে দেবেন, মিম, মিম, বুঝে আসছে? এরপর হলো নুন। নুনটা ওই তা, দাল, ত, লাম এদের মতো জিহ্বার আগা সামনের উপরে দুটি দাঁতের আগার সঙ্গে গোড়ার সঙ্গে লাগিয়ে নুন বলবেন। দেখেন, নুন বললেন, অবশ্যই জিহ্বার আগা সামনের উপরে দুটি দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। ওয়াও এর অনেক রকম উচ্চারণ আছে, জাবার আর পেশ থাকলে একরকম, জেদ থাকলে আর এক রকম, সেগুলো যখন তখতি নাম্বার 3-এ যাবো ওখানে আরো বিস্তারিত বলবো। তবে এখানে আপনারা একটা ধরে নেন যে ওয়াও দুই ঠোঁট গোল করে ওয়াও উচ্চারিত হয়। দেখুন, যখন ওয়াও বলবেন তখন মুখটা একটু গোল হচ্ছে না, ওয়াও, দেখেছেন? এরপরে হা আর হামজা। এই যে হা আর হামজা, এই দুটো একই কণ্ঠনালীর শুরুর দিক থেকে, অর্থাৎ একদম যে ভিতরের দিক থেকে। এগুলো আপনারা সিম্পল ভাবে বলতে পারেন, হা, হামজা একটু ভারী করে যেন বুকের ভিতর থেকে বেরোয়, এরকম মনে হয়। ইয়া। ইয়াটা হলো এই জিম, শিন, জিম, শিন, ইয়া। এরা তিনজন জিহ্বার মাঝখান ও উপরের তালু হতে উচ্চারিত হয়। অর্থাৎ জিম, শিন বলার সময় যেমন জিভের মাঝখানে চাপ পড়েছিল, ইয়া বলার সময় ওরকম চাপ পড়বে, ঠিক আছে? যাই হোক, এখানে আপনাদের যেগুলো বোঝাচ্ছিল আমি হু করে বলে দিলাম। আশা করি আপনারা এতগুলো এখন মনে রাখতে পারবেন না, তবুও খেয়াল রাখার চেষ্টা করবেন। যেটা প্রবলেম হবে, সাপোর্ট অ্যাডমিন নাম্বার আমাদেরকে হেল্প বলবেন, আমরা হেল্প করবো। ওই আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ানোর পরে, সেই আলিফ থেকে ইয়া পর্যন্ত উল্টো পাল্টা ভাবে দেওয়া হয়েছে, আপনারা প্রত্যেকে শুনিয়েছেন মাসাল্লাহ। তারপর আলিফ থেকে ইয়া পর্যন্ত আবার একটু উল্টো পাল্টা ভাবে, মানে নতুন নতুন ডিজাইনের সেগুলো দিয়েছে, ঠিক আছে? তো এই যে আপনারা আলিফ দেখেছেন এবং নতুন ডিজাইনের যে আলিফ, তাহলে আলিফ, 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 বা, 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 সহজ বুঝতে পারছেন? এখানে দেখেন, এই যে আসল রূপের আলিফ আর আসল রূপের লাম দ্বিতীয় লাইনে দেখেন, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা, পরিষ্কার দেখা যাচ্ছে যে আলিফ এবং লাম চিনতে যে অসুবিধা হবে তা নয়। কিন্তু যখন নতুন রূপের আলিফ আসছে, দেখেন, নতুন ডিজাইনের আলিফ এবং নতুন ডিজাইনের যে লাম, এখানে কিন্তু এই জায়গায় আলিফের নিচে দিয়েছে বলে আমি এ দুটোকে আলিফ বলছি, আর এই জায়গায় লামের নিচে দিয়েছে বলে আমরা লাম বলছি। কিন্তু আগামীতে যখন আসবে এই জায়গা, তখন কিন্তু আলিফ আর লাম চেনা মুশকিল হয়ে যাবে। দেখেন, আমি এই জায়গায় এক্ষুনি যাব, প্রথম লিঙ্ক বাকি আছে, আর 5 মিনিট বাকি আছে, আবার দ্বিতীয় লিঙ্ক যাবে। কিন্তু যখন ওখানে যাবে তখন চিন্তা অসুবিধা হতে পারে, সেই জন্য আমি এখানে একটা সূত্র বলে দিচ্ছি। দেখেন, আলিফ গুলো সবসময় দেখেন নিচের দিকে গিয়ে ডান দিকে টান মেরেছে, ভালো করে দেখেন। আলিফ সর্বসময়, আমি পেনটা নিয়ে নিই একটু, হ্যাঁ, দেখেন, আলিফ সর্বসময় দেখেন নিচের দিকে গিয়ে যেন একটা ডান দিকে টান মারছে, ভালো করে দেখেন, এইদিকে ঘুরছে, দেখেন ভালো করে, দেখেছেন? কিন্তু লামটা নিচের দিকে গিয়ে সবসময় বাম দিকে টান মারে, ভালো করে দেখেন, এইদিকে চলে এসে দেখেন, বুঝতে পেরেছেন? আশা করি আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। তাহলে আলিফ সর্বসময় ডান দিকে টান মারে, আর লাম সর্বসময় বাম দিকে টান মারে। তাহলে যখন নিচের দিকে গিয়ে ডান দিকে টান মারবে, তখন আমরা নিঃসন্দেহে বলে দেবো আলিফ, আর যখন নিচের দিকে গিয়ে বাম দিকে টান মারবে তখন বলে দেবো লাম। বুঝে আসছে? আমি বড় বড় করে টেনে দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো যাই হোক, এর আগের দিনে মার্ক করিনি, আপনারা হয়তো বুঝতে পারছিলেন না, এখন এবার মার্ক করা শুরু করেছি, শুরু হবে, সব রকম প্রসেস আছে।
আমরা হয়তো সবসময় করি না। তো আলিফ আর লামের মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে। চলেন এইবার তাহলে এখানে আরো একটা কথা বলে পরে চলে যাবো। প্রথম লিঙ্ক বাকি আপনাদের আর 4 মিনিট, ঠিক আছে? তারপরে দ্বিতীয় লিঙ্ক আবার যাবে। আব্দুল্লাহ ভাই অনেক পরে এসেছেন, যাই হোক, জানি না কোনো ব্যস্ততার মধ্যে ছিলেন। এখন আমার প্রথম তখতি নম্বর 1, আমি শুরুর দিনে বলেছিলাম যে আরবি শব্দ তখতি, যার বাংলা অর্থ হলো অধ্যায়, আর এক মানে এক বা প্রথম। তাহলে প্রথম অধ্যায় ছিল মুফরাদাত। মুফরাদাত মানে হচ্ছে পৃথক পৃথক বা ভিন্ন ভিন্ন বা ছাড় ছাড় বা আলাদা আলাদা অক্ষর, ঠিক আছে? সেজন্য তখতি নম্বর 1 এই আলিফ থেকে শুরু করে এই পর্যন্ত যতক্ষণ হয়েছে সব কিন্তু আলাদা আলাদা হয়েছে, বুঝে আসছে? তারপরে দেখেন তখতি নম্বর 2 আসছে, তখতি নম্বর এবার 2 এসে গেল দ্বিতীয় অধ্যায়ে। এখানে আরবি শব্দ রয়েছে মুরাক্কাবাত। মুরাক্কাবাতের বাংলা অর্থ হলো, ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে সংযুক্ত অক্ষর সমূহ। সংযুক্ত মানে হচ্ছে, হয়তো আপনারা সবাই বুঝতে পারবেন না, সংযুক্ত মানে হলো জোড় জোড়, যার আমরা বাংলা ভাষায় বলে থাকি সংযুক্ত। তাহলে মুরাক্কাবাত মানে হচ্ছে সংযুক্ত, যার বাংলা আরো ভালো আমরা যেটা জানি যে জোড় জোড়। বোঝানোর জন্য আমি বলে দিচ্ছি। তাহলে তখতি নম্বর 1 হচ্ছে মুফরাদাত, অর্থাৎ পৃথক পৃথক বা আলাদা আলাদা অক্ষর। তখতি নম্বর 2 হলো মুরাক্কাবাত, মানে সংযুক্ত মানে জোড়া জোড়া অক্ষর। তাহলে যখন তখতি নম্বর 2 এসে গেল, এবার দেখেন সব জোড়া জোড়া অক্ষর। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। নজরুল ইসলাম ভাই সম্ভবত একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছেন, জানি না আপনি কোন দিকে ব্যস্ততার মধ্যে আছেন, হয়তো কোনো কাজে আছেন, হতে পারে। তো দেখেন এবারে যখন সংযুক্ত জোড় জোড় অক্ষর আসছে, দেখেন আপনারা নিঃসন্দেহে বুঝতে পারবেন, একটু আগে আমি যে আলিফ এবং লামের যে পার্থক্য বলে দিয়েছি, সেই অনুপাতে যদি দেখেন, তাহলে এই প্রথমটা দেখেন তো, নিচের দিকে গিয়ে ডান দিকে বেঁকেছে না বাম দিকে? আপনারা একটু ভালো করে দেখে বলেন। বাম দিকে। বাম দিকে। তা যদি বাম দিকে বেঁকে, তাহলে আলিফ হবে না লাম হবে? লাম হবে। লাম। নিঃসন্দেহে লাম। তাহলে আমি আমি একদিন কিন্তু বলেছিলাম, সম্ভবত দ্বিতীয় দিনের ক্লাসে কি জানি না, খেয়াল হচ্ছে না, যে অন্যান্য একাডেমিতে দেখবেন তারা কিন্তু সম্পূর্ণ পড়াটা বলে দেয়, আমিও কিন্তু বলি, কিন্তু বললে আপনাদের সব মনে আসবে না। ওই জন্য আমাদের একাডেমিক সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। আমরা সহজে পড়া বলি না, কিন্তু কিছু কিছু সূত্র আছে, পড়া করার মতো কিছু কিছু নিয়ম আছে, সেগুলো আপনারা যদি মনে রাখেন দেখবেন নিজেরা পড়া করতে পারবেন। আমি যেমন আলিফ আর লামের পার্থক্য বললাম, বা এর আগে যেমন ওই অন্য রূপের পড়াগুলো আমি বললাম, যে আলিফ থেকে ইয়া পর্যন্ত খুঁজে নেবেন, যে উল্টো পাল্টা আছে যেগুলো পেয়ে যাবেন, দেখবেন সব রয়েছে, সব সূত্র বলে দিই। আশা করি আপনারা পড়া করতে পারেন। তাহলে যখন এটা প্রথমে বাম দিকে টান মেরেছে মানে লাম, তারপরেরটা দেখেন লামের সঙ্গে যেটা আছে ওটা দেখুন অনেকটা হেলে গিয়ে কোন দিকে টান মারছে বলুন তো? ডান দিকে। ডান দিকে। তাহলে ডান দিকে মানে নিঃসন্দেহে আলিফ। তাহলে দুটো মিলে কি হলো? আলিফ। লাম আলিফ। তাহলে এতদিন আমরা শুধু আলিফ বা তা লাম। সা লাম মিম পড়েছিলাম, এখন এবার তাখতি নম্বর 2 এ এসে সংযুক্ত অক্ষর হচ্ছে জোড় জোড় অক্ষর, সেই জন্য এবার জোড়া জোড়া শুরু হয়ে গেল, লাম আলিফ, ঠিক আছে? তারপরেরটা দেখেন, তারপরেরটা দেখেন এখানে যেটা রয়েছে, এটা আপনারা ভালো করে দেখেন, আমি মার্ক করে দিচ্ছি, আপনারা ভালো করে দেখেন, আমি খুব ধীরে ধীরে মার্ক করছি যাতে পরিষ্কার বুঝতে পারেন, ঠিক আছে? দেখেন এই যে নিচে যেটা শুয়ে মতো রয়েছে, ভালো করে দেখেন, এটা কি চিনতে পারছেন? দেখো তো, একটু শুয়ে মতো রয়েছে, নিচে একটা নোক্তা রয়েছে, ফোঁটা মানে নোক্তা, এটা জিম। আপনারা নিশ্চয়ই চিনতে পারবেন, বলেন। এটা হলো জিম, অনেকে বলছেন জিম। জিম, দু একজনের হয়তো একটু প্রবলেম হতে পারে, সেই জন্য বলে দিচ্ছি, এটা হলো জিম। তাহলে জিমের পিছনে একটা দাঁড়িয়ে রয়েছে, দেখেন ওটা যদি আমি এই উপর থেকে টানি, আচ্ছা আমি তীর টানি, বুঝতে পারবেন, এটা হলো জিম। জিমের পিছনে যেটা দাঁড়িয়ে রয়েছে ওর যদি আমি উপর থেকে টানি, দেখেন তাহলে নিচের দিকে এসে কোন দিকে বেগ মারছে দেখুন তো, ডান দিকে না বাম দিকে? ডান দিকে। ডান হ্যাঁ, দিকে। কেউ ডান কেউ দিকে। বলেছেন ডান বাম দিকে, দিকের কেউ নিচে। বলেছেন বাম দিকে। বাম দিক নাকি ডান দিকে, একটু সবাই ভালো করে বলেন। কেউ কেউ ডান দিক বলেছেন, কেউ কেউ বাম দিকে ডান বলেছেন। দিকে। ডান দিকে। দেখেন এখান থেকে টেনে এসে দেখুন ডান দিকে। জিমের সঙ্গে, জিমের সঙ্গে যখন জুড়ে যাচ্ছে, সেট হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই জায়গাটা কিন্তু দেখেন ডান দিকে বেগ মারছে। তাহলে যদি ডান দিকে বেগ মারে, টান মারে, তাহলে লাম হবে না আলিফ হবে? আলিফ। আলিফ। আলিফ হবে। থ্যাংক ইউ। আমি জানতাম আপনারা পারবেন, কেউ বোকা নয়। প্রথম দিনে যারা বলেছেন যে আমরা বাংলা জানি না, এখানে তো আর বাংলার প্রয়োজন নেই। আপনারা আলিফ থেকে ইয়া পর্যন্ত সুন্দরভাবে অক্ষর চিনতে পারলে বাকি নিয়মটা তো আমি বলে দেবো, কেন পারবেন না? সঙ্গে তো জাদি দামন একাডেমি রয়েছে, হ্যাঁ।